কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। সপ্তম পর্যায়ে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়াড। অনুবাদ দেবাশিস দে, গ্রন্থ পাঠে দেবাঞ্জনা দাস, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের সপ্তম পর্যায়ে মহাকাব্য পাঠ। শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিয়াড। আজ ত্রয়োবিংশ পর্ব। ত্রয়োবিংশ অধ্যায়, পেজ নাম্বার 291। সমস্ত নগরব্যাপী ট্রয়ের মানুষেরা শোক বিলাপ করতে করতে আকুল কান্নায় ভেঙে পড়ছিল। এদিকে অ্যাকিয়ান সৈন্যরা হেলেস্পন্ট উপসাগরে পৌঁছে প্রত্যেকে নিজের নিজের জাহাজে ফিরে গেল, কিন্তু অ্যাকিলিস মির্মিডন সৈন্যদের জাহাজে ফিরে যেতে দিলেন না। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, কোটেশন শুরু। হে আমার মির্মিডন বিশ্বস্ত বন্ধুগণ, তোমাদের রথাশ্বগুলিকে মুক্ত না করে প্যাট্রোক্লাসের নিহত শরীরের কাছে নিয়ে যাও এবং তাঁর উদ্দেশ্যে উপযুক্ত সম্মান ও মর্যাদার সঙ্গে শোক জ্ঞাপন করো। আমাদের শোক জ্ঞাপন পর্ব সম্পন্ন হলে রথাশ্বগুলিকে মুক্ত করে দিয়ে রাত্রির আহার পর্ব সম্পন্ন করবে। কোটেশন শেষ। অ্যাকিলিসের নির্দেশ অনুযায়ী তাঁর নেতৃত্বে মির্মিডন সেনারা দুঃখ ভারাক্রান্ত চিত্তে, পেজ নাম্বার 292, রথাশ্ব নিয়ে প্যাট্রোক্লাসের নিহত শরীরটাকে 3 বার প্রদক্ষিণ করল। এরপর প্যাট্রোক্লাসের বুকের উপর তার রক্তরঞ্জিত হাতটিকে রেখে অ্যাকিলিস বললেন, কোটেশন শুরু। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এখন সেই প্রতিশ্রুতি পালন করব। আমি এখানে হেক্টরের শরীরটাকে টেনে নিয়ে এসে তার কাঁচা মাংস কুকুরদের ভক্ষ করব। তোমার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার চিতার সম্মুখে 12 জন ট্রয় যুবককে নিষ্ঠুরভাবে হত্যা করব। কোটেশন শেষ। এই বলে হেক্টরের দেহটিকে টেনে এনে প্যাট্রোক্লাসের পাশে ধুলির উপর শুইয়ে রাখা হলো। অ্যাকিয়ান সৈন্যরা বহু বৃষ, মেষ, ছাগ ও শূকর বলি দিয়ে শেষকৃত্যের পূর্বে এক বিরাট ভোজানুষ্ঠানের আয়োজন করল। এরপর অ্যাকিয়ান রাজন্যবর্গরা পেলেউস পুত্রকে রাজা আগামেমননের কাছে নিয়ে যেতে চাইলেন, কিন্তু শোককাতর অ্যাকিলিস তাঁদের সঙ্গে যেতে ইচ্ছুক হল না। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয় করে তাকে সেখানে যাওয়ার জন্য রাজি করালেন। কিন্তু যখন তারা আগামেমননের শিবিরে গিয়ে উপস্থিত হলেন, তখন কয়েকজন পরিচারককে আদেশ দেওয়া হলো চুল্লিতে জল গরম করে অ্যাকিলিসের শরীর থেকে জমে থাকা ধুলো, ময়লা, রক্ত পরিষ্কার করে দেওয়ার জন্য। কিন্তু অ্যাকিলিস দৃঢ় স্বরে সেই সেবা নিতে অস্বীকার করলেন। তিনি দেবরাজ জোভের নামে শপথ করে বললেন, কোটেশন শুরু। প্যাট্রোক্লাসের শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার শরীরে জলের স্পর্শ হতে দেব না। শেষকৃত্য সম্পন্ন হবার পর তার উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করব এবং তার প্রতি আমার আন্তরিক সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে আমার মস্তক মুণ্ডন করব। সুতরাং হে রাজা আগামেমনন, তোমার অনুচরদের নির্দেশ দাও যাতে রাত্রি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন কাষ্ঠ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে প্যাট্রোক্লাসের অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করার আয়োজন করে। কোটেশন শেষ। এরপর তারা ভোজ অনুষ্ঠানে প্রত্যেকে অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে আহার পর্ব সমাপ্ত করে রাত্রিকালীন বিশ্রামের জন্য নিজের নিজের শিবিরে গিয়ে শয্যাশ্রয় করল। আর অ্যাকিলিস সমুদ্র তীরে গিয়ে
মির্মিডন সৈন্যদের সঙ্গে শয়ন করলেন। নিরলসভাবে ট্রয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ এবং ক্রমাগত হেক্টরের পশ্চাৎধাবন করতে করতে অ্যাকিলিস এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এত বেশি অবসন্ন হয়ে পড়েছিল যে তিনি গভীর নিদ্রায় অভিভূত হলেন। প্রতি মুহূর্তে সাগর তরঙ্গগুলো তার পা দুটোকে স্পর্শ করে যায়, কিন্তু তাতে তার নিদ্রা ভঙ্গ হয় না। হঠাৎ তিনি তার নিদ্রার মাঝে প্যাট্রোক্লাসকে দেখতে পেলেন। প্যাট্রোক্লাস তাঁর কাছে এসে বিষণ্ণ সুরে বললেন, কোটেশন শুরু, অ্যাকিলিস, তুমি আমাকে ভুলে গিয়ে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছ। জীবিত অবস্থায় তুমি আমাকে নিশ্চয়ই ভালোবাসতে, কিন্তু আমার মৃত্যুর পর আমার কথা হয়তো তোমার মনেই পড়ে না। যথাশীঘ্র সম্ভব আমার শেষকৃত্য সম্পন্ন করো, যাতে আমি দ্রুত মৃত্যুপুরীর দ্বার অতিক্রম করে যেতে পারি। তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমাকে আমার আকাঙ্ক্ষিত চিতাগ্নিতে ভস্মীভূত করো, তাহলে আমাকে আর মৃত্যুপুরী থেকে পুনরুত্থিত হতে হবে না অ্যাকিলিস। ট্রয় নগরীর কাছেই তোমার মৃত্যু নির্দিষ্ট হয়ে আছে, আর সে মর্মান্তিক সময় প্রায় আসন্ন। তোমার কাছে আমার আর একটি প্রার্থনা আছে, দয়া করে যদি তা মঞ্জুর করো তাহলে আমার আত্মা শান্তি পাবে। তোমার মৃত্যুর পর একটি সুবর্ণ আধারে তোমার ও আমার অস্থি, পেজ নাম্বার 293, একই সঙ্গে যেন সংরক্ষিত হয়। কোটেশন শেষ। অ্যাকিলিস বিদেহী প্যাট্রোক্লাসের কথার প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, তুমি কেন অকারণে আমার উপর দোষারোপ করছো? তুমি আমাকে যা যা করতে বলেছ আমি তা আমার নিজের ইচ্ছাতেই সম্পন্ন করব। হে প্রিয় বন্ধু, তুমি আমার সান্নিধ্যে এসো। আমরা পরস্পরের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হয়ে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে ভাগ করে নিই। কোটেশন শেষ। এই বলে প্যাট্রোক্লাসের দিকে তার দুহাত বাড়িয়ে দিলেন, কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না। শুধু দেখতে পেলেন অত্যন্ত অস্পষ্ট একটি বায়বীয় মূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সে দৃশ্য দেখে অ্যাকিলিস যুগপৎ শোকরুদ্ধ ও আশ্চর্যান্বিত কণ্ঠে বললেন, কোটেশন শুরু, তাহলে লোকে যা বলে সে কথা সত্যি? মৃত্যুপুরীতে প্রেত বা অশরীরী আত্মাদের তাহলে অস্তিত্ব আছে? সমস্ত রাত্রি ব্যাপী প্যাট্রোক্লাসের বিষণ্ণ আত্মা হুবহু প্যাট্রোক্লাসের রূপ পরিগ্রহ করে আমার শিয়রে এসে করুণ স্বরে আর্তনাদ ও অশ্রুপাত করেছে। কোটেশন শেষ। এরপর রাজা আগামেমনন আইডোমেনাসের সহচর মেরিয়ন্সের নেতৃত্বে সমস্ত শিবির থেকে অসংখ্য অনুচর ও খচ্চর পাঠালেন কাষ্ঠ সংগ্রহের উদ্দেশ্যে। তারা তাদের সঙ্গে নিল বহু কুঠার ও প্রচুর সুদৃঢ় রজ্জু। তারা বহু প্রস্রবণ বিশিষ্ট ইডা পর্বত সন্নিকটে উপস্থিত হয়ে যথেষ্ট সংখ্যক ওক গাছ কেটে খচ্চরগুলোর পিঠে চাপিয়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল। সমুদ্র তীরবর্তী একটি স্থানে যখন অ্যাকিলিস চিতা প্রস্তুত করছিলেন, তখন তারা খচ্চরবাহিত কাঠগুলো তাদের পিঠ থেকে চিতার অনতি দূরে নামিয়ে রাখল। অ্যাকিলিস এরপর মির্মিডন সৈন্যদের রথে অশ্ব সংযোজিত করার আদেশ দিলেন। তাঁর আদেশ পালনে তৎপর হয়ে তখন তাদের রথে অশ্ব সংযোজিত করে প্যাট্রোক্লাসের নিহত শরীরের সমীপে এসে উপস্থিত হল। তারপর তারা নিজেদের মস্তক মুণ্ডন করে মৃতদেহটাকে রথে তুলে নিল এবং সেই পরিত্যক্ত চুলে তাঁর দেহকে আবৃত করে বহন করে নিয়ে চলল। অবশেষে অ্যাকিলিস তাঁর মাথার যে কেশগুচ্ছকে স্পারারকিয়াস নদীর জন্য এতদিন ধরে রক্ষা করেছিলেন, সেই স্বর্ণাভ কেশগুচ্ছকে কর্তন করে মুণ্ডিত মস্তকে প্যাট্রোক্লাসের মৃতদেহটিকে আবৃত করলেন সেই কেশরাশির দ্বারা। তারপর স্পারারকিয়াস নদীকে উদ্দেশ্য করে বললেন, কোটেশন শুরু, হে স্পারারকিয়াস, বৃথাই আমার পিতা পেলেউস শপথ করে বলেছিলেন, যদি আমি নিরাপদে ট্রয় যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করতে পারি, তাহলে এই কেশগুচ্ছ সহ অনেক গোবৎস
তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব, কিন্তু তুমি তাঁর প্রার্থনা পূর্ণ করনি। সুতরাং আমার এই কেশগুচ্ছ প্যাট্রোক্লাসকেই উৎসর্গ করলাম। কোটেশন শেষ। তখন সূর্য অস্তাচলগামী দেখে তিনি আগামেমননকে বললেন যাতে একিয়ান সৈন্যরা চিতাপার্শ্ব থেকে উঠে এসে নৈশভোজ প্রস্তুত করে এবং রাত্রিকালীন আহার সম্পন্ন করে, সেরকম নির্দেশ দিতে। তিনি এও বললেন যে তাঁরা মাত্র কয়েকজন চিতাপার্শ্বে উপস্থিত থেকে দাহকার্য সম্পন্ন করবেন। এই কথা শুনে আগামেমনন তাদের সকলকে চিতা ত্যাগ করে নৈশাহার সম্পন্ন করার আদেশ দিলেন এবং তারা তৎক্ষণাৎ তার সে আদেশ পালনে তৎপর হল। এরপর অ্যাকিলিস আরও অন্য কয়েকজনের সাহায্য নিয়ে 100 ফুট দীর্ঘ ও 100 ফুট প্রস্থ বিশিষ্ট একটি চিতার উপরে প্যাট্রোক্লাসের মৃতদেহটিকে শায়িত করলেন এবং মেদবহুল কয়েকটি মেষকে বলি দিয়ে, পেজ নাম্বার 294, তাদের মেদ উত্তম রূপে প্যাট্রোক্লাসের শরীরে লেপন করে দিলেন। এরপর তিনি সেই বলি দেওয়া মেষগুলো, 4টি অশ্ব ও প্যাট্রোক্লাস পালিত 4টি কুকুর উৎসর্গ করলেন সেই চিতায়। সেই সঙ্গে প্যাট্রোক্লাসকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী 12 জন ট্রয় যুবককে হত্যা করে নিক্ষেপ করলেন। তারপর প্যাট্রোক্লাসকে উদ্দেশ্য করে বললেন, কোটেশন শুরু, হে বন্ধু, বিদায়। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যথাযথ পালন করেছি, কিন্তু এই চিতাগ্নিতে হেক্টরের মৃতদেহ ভস্মীভূত হবে না। সেই মৃতদেহ শৃগাল কুকুরের উদর পূরণ করবে। কোটেশন শেষ। কিন্তু অ্যাকিলিসের কথা অনুযায়ী কোনো কুকুর সেই মৃতদেহ ভক্ষণ করতে ব্যগ্র হয়ে উঠল না, কারণ দেবী ভেনাস হেক্টরের মৃতদেহটিকে সতর্কতার সঙ্গে পাহারা দিয়ে সেই সমস্ত নরমাংসলোলুপ কুকুরদের দূরে সরিয়ে রাখছিলেন। তাছাড়া হেক্টরের মৃতদেহটিকে যখন রথের পিছনে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিলেন অ্যাকিলিস, তখন তিনি হেক্টরের শরীরে এক সুগন্ধি তৈল লেপন করে দিয়েছিলেন, যাতে মাটির ঘর্ষণে তার শরীরের চর্মত্বক ছিন্ন ভিন্ন না হয়ে যায়। তাছাড়া সূর্যোত্তাপে তার মৃত শরীর যাতে শুষ্ক না হয়ে যায়, সেজন্য ফিবাস অ্যাপোলো শায়িত হেক্টরের দেহ ঘিরে এক ঘন অন্ধকার আবরণের সৃষ্টি করলেন। প্যাট্রোক্লাসের সেই চিতায় অগ্নিসংযোগ করা হলেও সেই চিতা প্রজ্বলিত হল না। তখন তিনি ক্ষণকালের জন্য কি যেন একটু ভেবে নিয়ে বায়ুদেবতা বোরিয়াস ও জেফাইরাসের উদ্দেশ্যে উৎকৃষ্ট মদ্য ও বৃষ মাংস উৎসর্গ করবেন এই প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছে প্রার্থনা জানিয়ে বললেন তিনি যেন তাঁকে অগ্নি প্রজ্বলনে যথাসাধ্য সাহায্য করেন। দ্রুতগামী দেবী আইরিস তার প্রার্থনা শুনতে পেলেন এবং তৎক্ষণাৎ তিনি জেফাইরাসের আবাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে বোরিয়াস একটি ভোজের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত হয়ে এসেছিলেন। তাঁরা তাঁকে সেখানে দেখতে পেয়ে তাঁকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন, কিন্তু আইরিস জানালেন তিনি সেখানে এক মুহূর্ত বিলম্ব করতে পারবেন না, কারণ এখন তাঁকে ওসিয়ানাসের সঙ্গে সাক্ষাৎ করে ইথিওপিয়ানদের দেশে যেতে হবে, দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পশু মাংস গ্রহণ করার জন্য। তিনি শুধু তাদের এই সংবাদ জ্ঞাপন করতে এসেছেন যে প্যাট্রোক্লাসের চিতায় অগ্নিসংযোগে সহায়তা করার জন্য অ্যাকিলিস তাঁদের কাছে প্রার্থনা করেছেন এবং শপথ করেছেন উৎকৃষ্ট মদ্য ও বৃষ মাংসে তাঁদের তিনি পরিতৃপ্ত করবেন। আইরিস তাঁদের এই সংবাদ জ্ঞাপন করে প্রস্থান করার সঙ্গে সঙ্গে তাঁরা বায়ু বিদীর্ণকারী এক চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত করে ছুটে যেতে লাগলেন সমুদ্র অভিমুখে। এরপর সমুদ্রের বুকে অসংখ্য তরঙ্গের প্রবাহ গতি উৎক্ষিপ্ত করে উপনীত হলেন প্যাট্রোক্লাসের চিতাপার্শ্বে এবং বিন্দুমাত্র বিলম্ব না করে সেই মহাগতিকে অব্যাহত রেখে দাবানলের মতো প্রজ্বলিত করে তুললেন চিতার অগ্নিকুণ্ড।
অ্যাকিলিসের শোক, বিলাপ ও অশ্রুজলের মধ্যে দিয়ে প্যাট্রোক্লাসের মরদেহ মহা অগ্নিতে ধীরে ধীরে ভস্মীভূত হয়ে গেল। রাত্রি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে শোকাহত, বিধ্বস্ত, ক্লান্ত অ্যাকিলিস গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। বেলা একটু বেড়ে গেলে অ্যাত্রেউস পুত্র তাঁর সমীপে উপস্থিত হয়ে তাঁকে জাগ্রত করলেন। অ্যাকিলিস উঠে বসে আগামেমননকে বললেন, কোটেশন শুরু। তোমরা প্রথমে চিতাগ্নি নির্বাপিত করে সেখান থেকে প্যাট্রোক্লাসের অস্থিগুলো সংগ্রহ করে একটি সুবর্ণ আধারে সেগুলোকে, পেজ নাম্বার 295, সংরক্ষিত করে রাখবে আমার মৃত্যুর দিন পর্যন্ত। আমার মৃত্যুর পর অন্যান্য অ্যাকিয়ান বীরদের মধ্যে যারা জীবিত থাকবেন তারা যেন আমার ভস্মীভূত দেহের অস্থি প্যাট্রোক্লাসের সংগৃহীত অস্থির সঙ্গে একই সঙ্গে স্বর্ণপাত্রে সংরক্ষিত করে সেটি যেন সমাহিত করেন এবং তার উপরে গড়ে তোলেন একটি স্মৃতিসৌধ। কোটেশন শেষ। অ্যাকিলিসের নির্দেশ মতো অ্যাকিয়ান সৈন্যরা চিতাগ্নিতে লাল মদ ঢেলে দিয়ে সেই অগ্নিকে নির্বাপিত করল এবং অশ্রুপাত করতে করতে তাদের প্রিয় বন্ধু ও সহকর্মীর অস্থিগুলিকে পৃথক করে সেগুলিকে একটি সুবর্ণ আধারে 2 স্তর চর্বির উপরে সংরক্ষিত করল। তারপর সুবর্ণ আধারটিকে একটি রেশমের বস্ত্রখণ্ডে বেষ্টন করে সেটাকে শিবির অভ্যন্তরে নিয়ে গেল। এরপর স্মৃতিস্তম্ভের জন্য চিতার কাছাকাছি একটি স্থানকে বৃত্তাকারে চিহ্নিত করল এবং সেখানে একটি মাটির স্তূপ তৈরি করল। নস্ত কাজ সমাপ্ত করে যখন তারা প্রস্থানোদ্যত হল তখন অ্যাকিলিস তাদের একটি স্থানে সমবেত হয়ে বসার জন্য অনুরোধ করলেন এবং তিনি যে একটি প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন সে কথা সমবেত সকলের কাছে ঘোষণা করলেন। তারপর জাহাজ থেকে নিয়ে এলেন বিশালাকারের অনেকগুলো কড়াই, ত্রিপদ বিশিষ্ট কাষ্ঠ অবলম্বন, ঘোটক ও খচ্চর, অনেকগুলো বৃষ, সুবর্ণ খচিত কোটিবন্ধনী বিশিষ্টা সুন্দরী তরুণী প্রভৃতি। রথ চালনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে নির্বাচন করে রাখলেন সর্বপ্রকার কলাবিদ্যায় পারদর্শিনী একজন স্বাস্থ্যবতী সুন্দরী তরুণী ও একটি ত্রিপদ বিশিষ্ট কড়াই। দ্বিতীয় স্থান অধিকারীর জন্য নির্বাচন করে রাখলেন 6 বছরের একটি ঘোটকি। তৃতীয় স্থান অধিকারীর জন্য নির্দিষ্ট করে রাখলেন একটি বিশালাকৃতির অব্যবহৃত কড়াই। চতুর্থতম ব্যক্তির জন্য 2টি স্বর্ণমুদ্রা ও পঞ্চম স্থানাধিকারীর জন্য 2 হাতল বিশিষ্ট নলযুক্ত একটি পাত্র। পুরস্কারগুলো সাজিয়ে রাখার পর অ্যাকিলিস উঠে দাঁড়িয়ে আর্গিভসদের উদ্দেশ্য করে বললেন, কোটেশন শুরু। হে অ্যাত্রেউস পুত্র ও অন্যান্য সৈন্যমণ্ডলী, রথ প্রতিযোগিতা এখন অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য পুরস্কারগুলো সাজিয়ে রাখা হলো। সময় আমার পক্ষে এমন প্রতিকূল না হলে নেপচুন প্রদত্ত অশ্বের সাহায্যে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমি নিজেই পুরস্কারগুলি জয় করে নিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এই প্রতিযোগিতায় আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না, কারণ এই রথের সারথি সেই রথাশ্বগুলির সর্বদা যিনি রক্ষণাবেক্ষণ করতেন এবং তার মৃত্যুতে এই অশ্বগুলি এখন অশ্রুপাত করছে। অ্যাকিলিসের কথা শুনে অ্যাডমেটাস পুত্র ইউমেলাস উঠে দাঁড়ালেন। তারপরে উঠে দাঁড়ালেন টাইডেউস পুত্র ডায়োমেড। তিনি ইনিসের কাছ থেকে যে অশ্বগুলি অধিকার করেছিলেন সেই অশ্বগুলোকে রথে সংযোজিত করে তিনি প্রস্তুত হলেন রথ চালনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এরপর হরিদ্রাহ কেশ বিশিষ্ট মেনেলাস তার নিজের অশ্ব পেদারগাস ও আগামেমননের অশ্ব ইথিকে তাঁর রথে সংযোজিত করে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হলেন।
এরপর চতুর্থ প্রতিযোগী হিসেবে নিস্টর পুত্র অ্যান্টিলোকাস নিজের নাম ঘোষণা করলেন। এবার তাঁর পিতা নিস্টর পুত্র অ্যান্টিলোকাসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, তুমি বয়সে নবীন, কিন্তু দেবরাজ জোভ ও ঝঞ্ঝা দেবতা নেপচুন তোমার প্রতি স্নেহ ও ভালোবাসা বশত তোমাকে অশ্বচালনায় সুদক্ষ করে তুলেছেন। সুতরাং তোমাকে আমার উপদেশ দেওয়ার কিছুই নেই। পেজ নাম্বার 296। তুমি অশ্বচালনায় সুদক্ষ হলেও তোমার অশ্ব অত্যন্ত ধীর গতিসম্পন্ন। সুতরাং আমি এই ভেবে ভীত হয়ে উঠেছি, যদি কোনো কূট কৌশলের আশ্রয় না নাও তাহলে তোমার জয়ের সমস্ত সম্ভাবনা ব্যর্থ হয়ে যেতে পারে। একটু ভালো করে লক্ষ্য করলে অনতি দূরে একটি মৃত ওক অথবা পাইন বৃক্ষকে দেখতে পাবে। এর দুপাশে বিরাট আকারের দুটি প্রস্তরখণ্ড আছে। ওই প্রস্তরখণ্ড দুটি সম্ভবত বহুদিন পূর্বে মৃত কোনো ব্যক্তির স্মৃতিস্তম্ভ হিসেবে চিহ্নিত হয়েছিল, অথবা সে সময়কার পথের দূরত্ব পরিমাপের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ওই মৃত ওক বা পাইন বৃক্ষটিকে রথ চালনা প্রতিযোগিতার চূড়ান্ত লক্ষ্যস্থল হিসেবে চিহ্নিত করেছেন অ্যাকিলিস। তুমি যথাসম্ভব এর সন্নিকটে গিয়ে উপস্থিত হবে, কিন্তু তুমি রথারূঢ় অবস্থায় যখন রথের উপর উঠে দাঁড়িয়ে বলগা হাতে অশ্বচালনা করবে, তখন বাঁ দিকে একটু ঝুঁকে দাঁড়াবে এবং তোমার দক্ষিণ পার্শ্বের অশ্বটিকে কষাঘাত করে তাকে উত্তেজিত করে তুলবে, কিন্তু তার বল্গারজ্জুটিকে আলগা করে ধরবে, আর বাম দিকের অশ্বের বল্গারজ্জুটিকে বেশ শক্ত করে ধরে তাকে রথচক্রের খুব কাছাকাছি নিয়ে আসবে, যাতে রথচক্রের কেন্দ্রস্থিত বিশেষ স্থানটি ওই লক্ষ্যস্থলটিকে স্পর্শ করতে পারে। কিন্তু তোমাকে ওই প্রস্তরখণ্ড দুটির কথা বিশেষভাবে মনে রাখতে হবে। তোমার সামান্যতম অসতর্কতা বা অসাবধানতার জন্য তোমার অশ্ব দুটি পড়ে গিয়ে তোমার রথটি খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়তে পারে। সুতরাং হে আমার প্রিয় পুত্র, তুমি যদি প্রতিযোগিতার নির্দিষ্ট স্থানটিকে একবার প্রদক্ষিণ করে আসতে পারো, তাহলে অন্য কোনো প্রতিযোগী তোমাকে অতিক্রম করে যেতে পারবে না। কোটেশন শেষ। নেস্টর তাঁর পুত্রকে যথাযোগ্য পরামর্শ দিয়ে আসন গ্রহণ করলেন। এরপর মেরিয়ন্স পঞ্চম প্রতিযোগী হিসেবে তাঁর রথাশ্বকে প্রস্তুত করলেন। তারা সকলে রথারোহণ করার পর অ্যাকিলিস প্রতিযোগীরা কে কোথা থেকে শুরু করবে তা স্থির করার জন্য সেটা একটি বিশেষ পদ্ধতিতে পরীক্ষা করে দেখলেন। সেই পরীক্ষায় স্থির হল, প্রথমে নিস্টর পুত্র অ্যান্টিলোকাস দাঁড়াবেন, দ্বিতীয় স্থানে দাঁড়াবেন ইউমেলাস, তৃতীয় স্থানে দাঁড়াবেন অ্যাট্রেউস পুত্র মেনেলাস, এবং চতুর্থ স্থানে থাকবেন মেরিয়ন্স, এবং সব শেষে থাকবেন টাইডেউস পুত্র ডায়োমেড। তারা যখন সকলে এইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন, তখন অ্যাকিলিস তার পিতার অনুগামী ফোনিক্সকে মধ্যস্থ ব্যক্তি হিসেবে নিযুক্ত করলেন, প্রতিযোগিতার দৌড় লক্ষ্য করার জন্য এবং সত্য বিবরণী দেওয়ার জন্য। তৎক্ষণাৎ প্রতিযোগীরা নিজ নিজ অশ্বপৃষ্ঠে কষাঘাত করে বল্গা ধারণ করলেন এবং তাদের উদ্দেশ্যে ভয়ঙ্কর চিৎকার করে তাদের উৎসাহিত করতে লাগলেন। অশ্বগুলি প্রচণ্ড গতিতে অ্যাকিয়ান রণতরীগুলোর সন্নিকটস্থ স্থান থেকে ধুলার ঝড় উড়িয়ে প্রান্তর অভিমুখে ছুটতে শুরু করল। একবার মনে হলো রথগুলো ভূমিস্পর্শ করেই সেই মুহূর্তেই বাতাসের মধ্য দিয়ে উড়ে যেতে লাগলো। রথ চালকরা প্রচণ্ড উত্তেজিত হয়ে রথের উপরে উঠে দাঁড়ালো এবং জয় পরাজয়ের দ্বন্দ্বের আবর্তে পড়ে তাদের বক্ষ কম্পিত হতে লাগলো, হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠল। শেষ পর্যন্ত ফেরেসের বংশধর ইউমেলাসের রথাশ্ব সকলের আগে এগিয়ে যেতে থাকলো এবং তার ঠিক পিছনে ছুটে আসতে লাগলো ডায়োমেডের রথ।
ডায়োমেড সেই মুহূর্তে হয়তো ইউমেলাসকে অতিক্রম করে যেতেন, কিন্তু ফিবাস অ্যাপোলোর চক্রান্তে তার হাত থেকে চাবুকটি মাটিতে পড়ে গেল। ইউমেলাসের রথাশ্বকে এগিয়ে যেতে দেখে ক্রোধ ও দুঃখে ডায়োমেডের, পেজ নাম্বার 297, দু চোখ জলে ভরে উঠল। দেবী মিনার্ভা অ্যাপোলোর চক্রান্ত বুঝতে পেরে ডায়োমেডের হাতে একটি চাবুক তুলে দিলেন এবং অশ্বগুলির মধ্যে এমন শক্তি সঞ্চার করলেন যে শেষ পর্যন্ত সকলকে অতিক্রম করে তার রথ এগিয়ে গেল। এছাড়া দেবী মিনার্ভা অ্যাডমেটাস পুত্র ইউমেলাসের রথের সঙ্গে সংযুক্ত অশ্ব সংযোগের দণ্ডটি ভেঙে দিতেই একটি অশ্ব একদিকে, অন্যটি অন্যদিকে দিশাহারা হয়ে ছুটতে লাগল, আর তৎক্ষণাৎ ইউমেলাস রথ থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন, আর ডায়োমেডের রথ সর্বাগ্রে এগিয়ে গেল। অ্যাট্রেউস পুত্র মেনেলাস রইলেন দ্বিতীয় স্থানে, কিন্তু অ্যান্টিলোকাস তার পিতার অশ্বগুলোর উদ্দেশ্যে বলতে লাগলেন, কোটেশন শুরু, তোমাদের আমি টাইডেউস পুত্রের রথকে অতিক্রম করে যাওয়ার আদেশ দিচ্ছি না, কারণ দেবী মিনার্ভা তাদের মধ্যে শক্তি সঞ্চার করেছেন আর ডায়োমেডকে জয়গৌরব দান করবেন বলে স্থির করেছেন। কিন্তু তোমরা অ্যাট্রেউস পুত্র মেনেলাসের রথকে অতিক্রম করো, তা না হলে আগামেমননের ঘটকই তোমাদের বিদ্রূপ করবে। তোমাদের আলস্য ও শিথিলতা বশত যদি আমি উপযুক্ত পুরস্কার লাভে বঞ্চিত হই, তাহলে পিতা নেস্টর তরবারির আঘাতে তোমাদের হত্যা করবেন। সুতরাং দ্রুত গতিতে মেনেলাসের রথের পশ্চাৎ ধাবন করো। কোটেশন শেষ। তারা তাদের প্রভুর আদেশ মতো গতিবেগ বৃদ্ধি করে কিছুটা অগ্রসর হল, কিন্তু অ্যান্টিলোকাস দেখলেন সেখানকার রাস্তাটি সংকীর্ণ এবং শীতকালীন বৃষ্টির জন্য রাস্তাটির সর্বত্র গর্ত হয়ে সেখানে বৃষ্টির জল জমেছে। মেনেলাস সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু অ্যান্টিলোকাস তার ঘোড়াটিকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে মেনেলাসকে অতিক্রম করার চেষ্টা করছিলেন। মেনেলাস তখন ভীত হয়ে অ্যান্টিলোকাসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, অ্যান্টিলোকাস, তুমি অত্যন্ত বেপরোয়াভাবে তোমার রথকে চালনা করছো। এখানে পথ অত্যন্ত সংকীর্ণ, কিছুটা দূর থেকে পথ প্রশস্ত হয়েছে, তাহলে কেন তুমি পাশ দিয়ে আমাকে অতিক্রম করতে চাইছো? তোমার রথের সঙ্গে আমার রথের সংঘর্ষ হলে আমাদের উভয়ের পক্ষে তা ক্ষতিকর হবে। কোটেশন শেষ। তবুও অ্যান্টিলোকাস তার কথায় কর্ণপাত না করে অশ্বপৃষ্ঠে কষাঘাত করে তাদের গতি বাড়িয়ে দিলেন। ফলে অ্যান্টিলোকাসের রথ মেনেলাসের রথের পাশে পৌঁছে একই সঙ্গে পাশাপাশি চলতে থাকল। কিন্তু একটু পরেই মেনেলাসের ঘটকি অনেকটা পিছিয়ে পড়লে মেনেলাস অ্যান্টিলোকাসকে তিরস্কার করে বললেন, কোটেশন শুরু, তোমার মতো এত বড় ধূর্ত প্রতারক জীবিত মানুষদের মধ্যে আমি একজনকেও দেখিনি। যারা তোমার বুদ্ধির প্রশংসা করে তাদের মতো মিথ্যাবাদী আর দ্বিতীয়টি নেই। জেনে রেখো, এত সহজে তুমি আমাকে পরাজিত করে বিজয়ীর সম্মান অর্জন করে পুরস্কার লাভ করতে পারবে না। কোটেশন শেষ। এরপর তিনি তার অশ্বদের সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, তোমাদের গতি আদৌ স্লথ না করে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাও। তারা তোমাদের মতো বয়সে নবীন না হওয়ার কারণে অত্যন্ত শীঘ্র ওদের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল ও ক্লান্ত হয়ে পড়বে। কোটেশন শেষ। অশ্বগুলো তাদের প্রভুর তিরস্কারের ভয়ে ভীত হয়ে তাদের গতিবেগ বৃদ্ধি করল। ইতিমধ্যে অ্যাকিয়ান দর্শকরা তাদের নিজের আসনে বসে লক্ষ্য করছিল কিভাবে রথাশ্বগুলি ধূলিরাশির মেঘ সৃষ্টি করে তীব্র গতিতে ছুটে চলেছে নির্দিষ্ট লক্ষ্য অভিমুখে। একসময় আইডোমেনাস উঠে দাঁড়িয়ে অন্যান্য আর্গিভদের লক্ষ্য করে বললেন, কোটেশন শুরু, তোমরা লক্ষ্য করেছ কিনা জানি না, একটি রথ চালকহীন অবস্থায় দিশাহারা হয়ে ছুটে চলেছে। সম্ভবত সে রথ থেকে, পেজ নাম্বার 298, আরোহী পড়ে গেছে আর তার রথটিও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই রথ চালক সম্ভবত টাইডেউস পুত্র ডায়োমেড ছাড়া আর কেউই নয়। কোটেশন শেষ। সেই কথা শুনে অয়েলিয়াস পুত্র অ্যাজাক্স অত্যন্ত রুক্ষস্বরে বললেন, কোটেশন শুরু, এই বিষয়ে নিশ্চিত না হয়ে কিভাবে তুমি কথা বলছো? তুমি বৃদ্ধ হতে চলেছ এবং দৃষ্টিশক্তিও অনেকটা ক্ষীণ হয়ে এসেছে। কথা বলার তোমার কোনো অধিকার নেই।
তোমার থেকে বিচক্ষণ ব্যক্তিরা সব এখানে আছেন। কোটেশন শেষ। ক্রিট দেশের অধিপতি আইডোমেনাস অ্যাজাক্সের কথায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উত্তর দিলেন, বললেন, কোটেশন শুরু, তুমি ভয়ঙ্কর রুক্ষভাষী, এছাড়া তোমার বিচার বুদ্ধির যথেষ্ট অভাব আছে। অ্যাট্রেউস পুত্র আগামেমনন স্থির করবেন এই প্রতিযোগিতায় কে বিজয় গৌরব অর্জন করবে। কোটেশন শেষ। তার কথায় অ্যাজাক্স ক্রুদ্ধ হয়ে উত্তর দিতে উদ্যত হয়েছিলেন, কিন্তু অ্যাকিলিস তাঁদের দুজনকে এমন তর্ক বিতর্কে প্রবৃত্ত হতে দেখে বললেন, কোটেশন শুরু, তোমরা তোমাদের আসনে বসে ধাবমান অশ্বগুলোর দিকে দৃষ্টি রাখো। প্রতিযোগীরা জয়ের লক্ষ্য স্পর্শ করে অনতিবিলম্বে সরাসরি এখানে ফিরে আসবে। তখন তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে কার অশ্ব প্রথম হয়েছে আর কেই বা অধিকার করেছে দ্বিতীয় স্থান। কোটেশন শেষ। অ্যাকিলিস যখন কথা বলছিলেন তখন টাইডেউস পুত্র ডায়োমেডের রথ ঝড়ের বেগে এসে উপস্থিত হল সর্বাগ্রে। তিনি রথ থেকে অবতরণ করে অশ্বগুলিকে রজ্জুবন্ধনী থেকে মুক্ত করলেন। স্থেনেলাস এক মুহূর্ত বিলম্ব না করে তাঁর প্রাপ্য পুরস্কারগুলি তার হাতে তুলে দিলেন। তিনি পুরস্কার হিসেবে যে সমস্ত সুন্দরী তরুণী ও অন্যান্য সামগ্রী লাভ করলেন তা তিনি তার অনুচরদের সাহায্যে তার শিবিরে পাঠিয়ে দিলেন। এরপর দ্বিতীয় স্থান অধিকার করলেন নেস্টর পুত্র অ্যান্টিলোকাস। তার অশ্বগুলি ধীর গতি সম্পন্ন হলেও তার পিতার উপদিষ্ট কৌশল অবলম্বন করে ও মেনেলাসকে অতিক্রম করে দ্বিতীয় স্থান অধিকার করলেন। তৃতীয় স্থান অধিকার করলেন মেনেলাস এবং চতুর্থ স্থানে রইলেন মেরিয়ন্স। পঞ্চম স্থান অধিকার করলেন অ্যাডমেটাস পুত্র। তাঁকে প্রতিযোগীদের মধ্যে শেষতম স্থান অধিকার করতে দেখে অ্যাকিলিস উঠে দাঁড়িয়ে উপস্থিত সমস্ত আর্গিভসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, প্রতিযোগীদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই শেষতম স্থান অধিকার করেছে, সুতরাং তাকে দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার এবং টাইডেউস পুত্র অবশ্যই প্রথম পুরস্কার লাভের গৌরব অর্জন করবেন। কোটেশন শেষ। উপস্থিত আর্গিভরা তার প্রস্তাব সানন্দে সমর্থন করল, কিন্তু নেস্টর পুত্র অ্যান্টিলোকাস উঠে দাঁড়িয়ে তার অধিকার দাবি করে বললেন, কোটেশন শুরু, ইউমেলাসের রথ ভেঙে যাওয়ার কারণে সে রথ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে এবং সে কারণে সে সকলের শেষে লক্ষ্যস্থল স্পর্শ করেছে। কিন্তু যেহেতু আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, আমাকে আমার প্রাপ্য থেকে বঞ্চিত করা তোমার উচিত হবে না। তাহলে আমি অত্যন্ত দুঃখ পাব, আর তুমি যদি তার জন্য দুঃখবোধ করে থাকো তাহলে তোমার শিবিরে যে সমস্ত সোনা, ব্রোঞ্জ ইত্যাদি মূল্যবান ধাতু আছে এবং যে সমস্ত মেষ, গবাদি পশু ও অশ্ব আছে তা থেকে তাকে পুরস্কার হিসেবে কিছু দান করে তার প্রতি তোমার সহানুভূতি প্রকাশ করো। কোটেশন শেষ। অ্যাকিলিস তখন খুশি হয়ে মৃদু হেসে বললেন, কোটেশন শুরু, তুমি যদি মনে করো ইউমেলাসকে আমার কিছু উপহার দেওয়া উচিত, তাহলে আমার ব্রোঞ্জ নির্মিত বক্ষাবরণীটি তাকে দান করব। পেজ নাম্বার 299। এটা আমি অ্যাস্টোরোপিয়াসের কাছ থেকে লাভ করেছিলাম, যেটা তার কাছে বহু সম্পদের থেকেও অনেক বেশি মূল্যবান। কোটেশন শেষ। এই বলে অ্যাকিলিস তার সহকর্মী অটোমেডনকে তার বক্ষাবরণীটি শিবির থেকে এনে ইউমেলাসের হাতে তুলে দিতে বললেন। তাতে মেনেলাস অ্যান্টিলোকাসের প্রতি ক্রুদ্ধ হয়ে বললেন, কোটেশন শুরু, অ্যান্টিলোকাস, এই কি তোমার নির্মল চরিত্রের প্রকাশ? তোমার অশ্বগুলি অত্যন্ত মন্দগতি হওয়া সত্ত্বেও তুমি প্রতারণার সাহায্যে আমাকে পরাজিত করেছ। সুতরাং হে অ্যাকিয়ান রাজন্যবর্গ ও বিজ্ঞ মন্ত্রণাদাতাগণ, এই বিচারের ভার রইল আপনাদের উপর। আপনারা দয়া করে কারো প্রতি আনুকূল্য প্রদর্শন না করে নিরপেক্ষভাবে বিচার করুন, যাতে কেউ বলতে না পারে মেনেলাসের ঘোড়াগুলো অ্যান্টিলোকাসের ঘোড়াগুলোর থেকে অনেক নিকৃষ্ট শ্রেণীর। কিন্তু যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী, সেই হেতু তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। সুতরাং
অ্যান্টিলোকাস, আমাদের চিরকালীন রীতি অনুযায়ী তোমার চাবুকটি হাতে নিয়ে তোমার অশ্বটিকে স্পর্শ করে ভূকম্পন দেবতা নেপচুনের নামে শপথ করে বলো, তুমি আমার সঙ্গে কোনো রকম প্রতারণার আশ্রয় গ্রহণ করনি। কোটেশন শেষ। অ্যান্টিলোকাস তখন উত্তর দিলেন, কোটেশন শুরু, হে মেনেলাস, আপনি আমার অপরাধ মার্জনা করুন। আমি বয়সে তরুণ এবং আমার তারুণ্যের চপলতা হেতু আমার মতিভ্রম ঘটেছিল। আপনি সর্ববিষয়ে আমার থেকে অনেক উন্নত। আপনি জানেন, তরুণরা সাধারণত বিচার বুদ্ধিহীন এবং হঠকারী হয়ে থাকে। সুতরাং আমার তারুণ্যের সেই সমস্ত দোষ ত্রুটি মার্জনা করে আপনি আমায় বাধিত করুন। আমি যে ঘটকিটিকে পুরস্কার হিসেবে লাভ করেছি তা সানন্দে আপনাকে দান করে আমি নিজেকে ধন্য বলে মনে করব। তাছাড়া আমার অধিকৃত পুরস্কারের একটি বৃহৎ অংশ আপনাকে দান করতে আমি প্রস্তুত। কিন্তু দেবতাদের নামে শপথ করতে বলে আমাকে কোনো রকম বিড়ম্বনার মধ্যে ফেলবেন না। কোটেশন শেষ। নিস্টর পুত্র তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ঘটকিটিকে মেনেলাসকে দান করলেন এবং মেনেলাসের ক্রোধ তাতে শান্ত হল। মেনেলাসের মন শিশির স্নাত ফসল সমৃদ্ধ শস্যক্ষেত্রের মতো সতেজ ও প্রফুল্ল হল। মেনেলাস তখন অ্যান্টিলোকাসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, অ্যান্টিলোকাস, তোমার প্রতি আমি ক্রুদ্ধ হলেও তোমার প্রীতিপ্রদ ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এখন আমি তোমার কথা স্বীকার করে নিয়ে তোমাকেই আমার ঘটকিটিকে দান করব। লোকে বুঝতে পারবে মেনেলাস প্রতিহিংসা পরায়ণ নন। কোটেশন শেষ। এই কথা বলে মেনেলাস অ্যান্টিলোকাসের সহকর্মী নিউমেনের কাছে ঘটকিটিকে ছেড়ে দিয়ে এলেন। চতুর্থ স্থান অধিকার করার জন্য মেরিয়ন্স লাভ করলেন 2টি স্বর্ণ মুদ্রা। পঞ্চম পুরস্কারটি কেউ গ্রহণ না করার জন্য অ্যাকিলিস নিস্টরকে সেই পুরস্কারটি দান করে তাকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, হে আমার প্রিয় বন্ধু, প্যাট্রোক্লাসের শেষকৃত্যের স্মৃতিচিহ্ন স্বরূপ এই পুরস্কারটি গ্রহণ করে আমাকে বাধিত করুন, কারণ আর্গিভসদের মধ্যে আর কখনো আপনি তাকে দেখতে পাবেন না। আপনার বার্ধক্যের কারণে আপনি এখন সমস্ত রকম প্রতিযোগিতায় যোগ দিতে অক্ষম। সুতরাং আপনার সম্মানকে অক্ষুণ্ণ রাখতে এই পুরস্কার আপনাকেই প্রদান করলাম। অনুগ্রহ করে এই পুরস্কার গ্রহণ করে আমাকে বাধিত করুন। কোটেশন শেষ। এই বলে অ্যাকিলিস বৃদ্ধ নাইটকে পুরস্কারটি প্রদান করতেই অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি, পেজ নাম্বার 300, সেটা গ্রহণ করলেন এবং বললেন, কোটেশন শুরু, হে আমার পুত্র প্রতিম অ্যাকিলিস, তুমি যা যা বলেছ সব সত্যি। আমি এখন বৃদ্ধ অশক্ত হয়ে পড়েছি, কিন্তু যখন এপিয়ার মানুষেরা তাদের রাজাকে সমাহিত করছিল এবং তার সম্মানে যখন তার পুত্ররা পুরস্কার বিতরণ করছিল, তখন তারা আমাকে যথাযোগ্য সম্মানে ভূষিত করেন। তখন আমি ছিলাম বয়সে তরুণ এবং তখন এপিয়া, পাইলিয়া বা অ্যাটোলিয়ার কোনো বীরপুঙ্গবের সাধ্য ছিল না আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বা যুদ্ধে প্রবৃত্ত হয়। মুষ্টিযুদ্ধে আমি এনপস পুত্র ক্লাইটোমেডেসকে এবং মল্লযুদ্ধে অ্যাঙ্কিয়াসকে পরাজিত করি। আমি দৌড় প্রতিযোগিতায় তৎকালীন যুগের শ্রেষ্ঠ দৌড়বীর ইফিক্লাসকে পরাজিত করি। রথ চালনা প্রতিযোগিতায়ও আমি আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলাম। কোটেশন শেষ। পেলেউস পুত্র তার সমস্ত কথা শুনে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দিলেন এবং সেই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আনালেন একটি গর্ধব ও একটি দ্বিমুখী পানপাত্র। তারপর তিনি সমবেত সকলের উদ্দেশ্যে বললেন, কোটেশন শুরু, অ্যাট্রেউস পুত্র ও অন্যান্য অ্যাকিয়ান বন্ধুগণ, আমি 2জন খেতাবধারী মুষ্টিযোদ্ধাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
বিজয়ী প্রতিযোগী লাভ করবে এই খচ্চরটি এবং যে পরাজিত হবে তাকে সান্ত্বনা স্বরূপ দান করা হবে এই দ্বিমুখী পান পাত্রটি। কোটেশন শেষ। অ্যাকিলিসের কথা শুনে বিশাল দেহী একজন খেতাবধারী প্রতিযোগী সকলের সামনে এসে দাঁড়ালো। সে ছিল পেনোপিয়াম পুত্র এপিয়াস। সে খচ্চরটির গায়ে হাত দিয়ে বলল, কোটেশন শুরু, যে পানপাত্রটি লাভ করতে চাও সে সামনে এগিয়ে এসো, কারণ আমি ছাড়া এই খচ্চরটি অন্য কেউ অধিকার করতে পারবে না। যে আমার বিরুদ্ধে এই প্রতিযোগিতায় যোগদান করবে তার শরীর আমি ক্ষতবিক্ষত করব এবং তার শরীরের অস্থি চূর্ণ বিচূর্ণ করব। তার চূর্ণ হয়ে যাওয়া শরীরটি বহন করে নিয়ে যাওয়ার জন্য যেন তার বন্ধুরা সমবেত হয়ে এখানে উপস্থিত হয়। কোটেশন শেষ। এপিয়াসের কথা শুনে সকলেই নীরব থাকলেও মেসিস্তিয়াস পুত্র ইউরিয়ালাস উঠে দাঁড়ালো। একবার মেসিস্তিয়াস ওডিপাসের মৃত্যু হলে তার শেষকৃত্যে যোগদান করার জন্য থিবস নগরীতে গিয়েছিলেন এবং সেখানে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে ক্যাডামাসের সমস্ত বীর প্রতিযোগীদের পরাস্ত করে। টাইরেউস পুত্র ডায়োমেড তাকে এই প্রতিযোগিতায় জয়লাভের জন্য আন্তরিকভাবে উৎসাহিত করলেন। মুষ্টিযুদ্ধ শুরু হলে তারা পরস্পরকে মুষ্টাঘাতে ক্ষতবিক্ষত করে তুলল। একসময় এপিয়াস ইউরিয়ালাসের চোয়ালে এমন এক মুষ্টাঘাত করল যে সে চতুর্দিকে অন্ধকার দেখতে শুরু করল। তার পা দুটো টলতে লাগলো এবং মাছ যেমন করে জল থেকে স্থলভাগে লাফিয়ে পড়ে তেমনি লাফিয়ে উঠেই সেখানে চোয়াল চেপে সে বসে পড়ল। কিন্তু এপিয়াস 2 হাত দিয়ে তাকে ওঠালো এবং তার সহকর্মীরা তাকে মুষ্টিযুদ্ধের মঞ্চ থেকে বের করে নিয়ে গেলেন। তাকে অর্ধমূর্ছিত অবস্থায় শুইয়ে রেখে তারা প্রাপ্য পান পাত্রটি আনতে চলে গেল। এরপর পেলেউস পুত্র তৃতীয় প্রতিযোগিতা মল্লযুদ্ধের জন্য পুরস্কারগুলি নিয়ে আসার ব্যবস্থা করলেন। একজন বিজয়ী প্রতিযোগী লাভ করবে একটি ত্রিপদ বিশিষ্ট কাষ্ঠাধার, আর যে পরাজিত হবে তাকে দান করা হবে সমস্ত কলায় পারদর্শিনী এক সুন্দরী তরুণীকে। অ্যাকিলিস সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বললেন, কোটেশন শুরু, আগ্রহী প্রতিযোগীরা সামনের দিকে এগিয়ে এসো। কোটেশন শেষ। তার কথা শুনে এগিয়ে এলেন 2 মহামল্ল। একজন হলেন টেলামন পুত্র মহাবীর অ্যাজাক্স, পেজ নাম্বার 301, আর অন্যজন হলেন সুকৌশলী মহাবীর ইউলিসিস। তারা পরস্পরকে প্রবল শক্তিতে জড়িয়ে ধরলেন। তারা যখন পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করতে লাগলেন মনে হলো তাদের যেন মেরুদণ্ড ভেঙে যাওয়ার শব্দ হলো। তাদের শরীর থেকে ঘর্ম নির্গত হতে থাকলো। ইউলিসিস যেমন অ্যাজাক্সকে ছুঁড়ে ফেলতে পারলেন না, তেমনি অ্যাজাক্সও ইউলিসিসকে ছুঁড়ে ফেলতে পারলেন না। একসময় অ্যাজাক্স ইউলিসিসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, ইউলিসিস, হয় তুমি আমাকে ঊর্ধ্বে উত্তোলন করো অথবা আমাকে সেটা করার সুযোগ দাও। কোটেশন শেষ। এই বলে ইউলিসিসকে ঊর্ধ্বে উত্তোলন করলেন, কিন্তু ইউলিসিস তার ধূর্ততায় ভুললেন না। তিনি তৎক্ষণাৎ এমন কৌশলে তার জানুর পশ্চাৎভাগে আঘাত করলেন যে অ্যাজাক্স টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন, চিত হয়ে ইউলিসিসকে বুকের উপর নিয়ে। এবার ইউলিসিস অ্যাজাক্সকে সামান্য উপরে তুললেন, কিন্তু আরও উপরে তোলার চেষ্টা করতেই ভারসাম্য হারিয়ে তিনিও অ্যাজাক্স সহ মাটিতে পড়ে গেলেন পাশাপাশি। তাদের সমস্ত শরীর ধূলি ধূসরিত হয়ে উঠল। কিন্তু তৃতীয়বার যখন তারা পরস্পরকে আক্রমণ করতে উদ্যত হলেন তখন অ্যাকিলিস উঠে দাঁড়িয়ে তাদের লড়াই থেকে বিরত হতে বলে বললেন, কোটেশন শুরু, আপনারা দুজনেই সমান কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং আপনারা দুজনেই বিজয়ীর সম্মান অর্জন করেছেন। সুতরাং আর আপনাদের পরস্পরের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন নেই। কোটেশন শেষ। এবার পেলেউস পুত্র দৌড় প্রতিযোগিতার জন্য প্রথম পুরস্কার বিজয়ীকে একটি রৌপ্য নির্মিত পানপাত্র, দ্বিতীয় স্থান অধিকারীকে
একটি স্থূলদেহী বৃষ আর তৃতীয় পুরস্কার বিজেতাকে একটি স্বর্ণমুদ্রার অর্ধাংশ দেবেন বলে ঘোষণা করলেন। অ্যাকিলিস বললেন, কোটেশন শুরু, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তারা এগিয়ে এসো। কোটেশন শেষ। অ্যাকিলিসের ঘোষণার কথা শুনে অয়েলিয়াস পুত্র অ্যাজাক্স, ইউলিসিস ও তৎকালীন যুগের সমস্ত দৌড়বীরদের মধ্যে শ্রেষ্ঠ অ্যান্টিলোকাস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এগিয়ে এলেন। তারা পাশাপাশি দাঁড়ালে অ্যাকিলিস লক্ষ্যস্থলটি দেখিয়ে দিলেন। প্রতিযোগিতা শুরু হলে কিছুক্ষণের মধ্যে অয়েলিয়াস পুত্র এগিয়ে গেলেন। দ্বিতীয় স্থানে রইলেন ইউলিসিস। কিন্তু ইউলিসিস দেবী মিনার্ভার কাছে আরও দ্রুতগতির জন্য প্রার্থনা করলেন। দেবী তার প্রার্থনা পূর্ণ করলেন। এদিকে দেবী মিনার্ভার অ্যাজাক্সের প্রতি ঘৃণার কারণে অ্যাজাক্স পড়ে গেলেন গোবরের স্তূপের মধ্যে। তার নাক ও মুখের মধ্যে গোবর ঢুকে গিয়ে তাকে বিব্রত ও বিভ্রান্ত করে তুলল। আর ইউলিসিস দেবীর কৃপায় দ্রুত গতি পেয়ে প্রথম স্থান অধিকার করলেন এবং অ্যাজাক্স পেলেন দ্বিতীয় স্থান। আর তৃতীয় স্থানের অধিকারী হলেন অ্যান্টিলোকাস। অ্যান্টিলোকাস তৃতীয় পুরস্কার পেয়ে বললেন, কোটেশন শুরু, দেবতারা এই সমস্ত ব্যক্তিদের বয়ঃপ্রবীণতার কারণে তাদের যথোপযুক্ত সম্মানে ভূষিত করেছেন। অ্যাজাক্স আমার বয়োজ্যেষ্ঠ এবং ইউলিসিস তাঁরও আগে জন্মগ্রহণ করেছেন। তা সত্ত্বেও তিনি এখনো পর্যন্ত যথেষ্ট সুস্থ এবং বলিষ্ঠ, আর একমাত্র অ্যাকিলিস ছাড়া দৌড়ে কেউ তাকে পরাস্ত করতে পারবে না। কোটেশন শেষ। অ্যাকিলিস তাঁর কথার উত্তরে বললেন, কোটেশন শুরু, এইভাবে আমার প্রশংসা করার প্রয়োজন নেই। আমি তোমাকে একটি স্বর্ণমুদ্রার অর্ধাংশ দান করব। কোটেশন শেষ। এই বলে অ্যাকিলিস তাঁকে অর্ধ স্বর্ণমুদ্রা দান করলেন এবং সেটি তিনি গ্রহণ করে অত্যন্ত আনন্দিত হলেন। এরপর অ্যাকিলিস সার্পেডনের কাছ থেকে প্যাট্রোক্লাস যে বর্ষা, তরবারি ও ঢালগুলো পেজ নাম্বার 302 অধিকার করেছিলেন সেগুলো নিয়ে উপস্থিত আর্গিভসদের উদ্দেশ্যে বললেন, কোটেশন শুরু, দুজন বীর বর্ম অস্ত্রে সজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে আসুন। যে ব্যক্তি তার বর্ষা দ্বারা অন্য ব্যক্তির বর্ম ভেদ করে তার শরীরে আঘাত করে রক্তপাত করতে সক্ষম হবেন, তিনি থ্রেস দেশীয় এই রৌপ্যখচিত তরবারিটি তার জয়ের প্রতীক হিসেবে লাভ করবেন। আর এই বর্ষাটির উপর তাদের দুজনেরই অধিকার থাকবে। তাছাড়া আমি তাদের দুজনকে আমার শিবিরের ভোজ সভায় নিমন্ত্রণ করে তৃপ্ত করব। কোটেশন শেষ। অ্যাকিলিসের কথা শুনে টেলামন পুত্র অ্যাজাক্স ও টাইডেউস পুত্র ডায়োমেড বর্মে সজ্জিত হয়ে সম্মুখে অগ্রসর হলেন। শক্তি, সাহসিকতা ও বীরত্বে উভয়ে সমপর্যায়ভুক্ত হওয়ার কারণে একজন অপরজনকে আঘাত করতে পারলেন না। সুতরাং রক্তপাতের কোনো সম্ভাবনা দেখা গেল না। কিন্তু ডায়োমেড যেভাবে অবিরাম অ্যাজাক্সের ঘাড় লক্ষ্য করে বর্ষা সঞ্চালন করে চলেছিলেন, তাতে সমবেত অ্যাকিয়ান দর্শকরা ভীত হয়ে উঠল এবং তাদের এই যুদ্ধ থেকে বিরত হতে বলল। অ্যাকিলিস পুরস্কারগুলো তাদের দুজনের মধ্যে ভাগ করে দিলেন। থ্রেস দেশীয় রৌপ্যখচিত তরবারিটির দান করলেন ডায়োমেডকে তার জয়ের প্রতীক স্বরূপ। এরপর অ্যাকিলিস ভারী বস্তু নিক্ষেপ প্রতিযোগিতার জন্য একটি ভারী লোহার বল এনে আর্গিভসদের উদ্দেশ্যে বললেন, কোটেশন শুরু, তোমাদের মধ্যে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তারা সামনে এগিয়ে এসো। যে এই লৌহগোলকটিকে সব থেকে দূরে নিক্ষেপ করতে পারবে সে এটি লাভ করবে। এর মধ্যে যে পরিমাণ লোহা আছে 5 বছরের অধিক সময় ধরে সে সেই লোহাকে ব্যবহার করতে পারবে। কোটেশন শেষ। অ্যাকিলিসের কথা শুনে 4 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন। তারা হলেন পলিপেটাস, লিওন্টিয়াস, অ্যাজাক্স ও ইপিয়াস। পলিপেটাস
শেষতম প্রতিদ্বন্দ্বী হয়েও তিনি লৌহগোলকটিকে সব থেকে দূরে নিক্ষেপ করে জয়ের গৌরব অর্জন করলেন। এরপর অ্যাকিলিস তীর নিক্ষেপ প্রতিযোগিতার জন্য আগ্রহী প্রতিযোগীদের আহ্বান জানালেন। অ্যাকিলিস একটি জাহাজের মাস্তুলের উপর একটি পায়রাকে শক্ত সুতোর সাহায্যে বেঁধে রেখে বললেন, কোটেশন শুরু, আমি যে স্থানটি নির্দিষ্ট করে দেব সেই স্থান থেকে যে ওই পায়রাটিকে তীরবিদ্ধ করতে সক্ষম হবে সে 2 প্রান্ত ধার বিশিষ্ট 10টি কুঠার ও 1 প্রান্ত ধার বিশিষ্ট আরও 10টি কুঠার পুরস্কার হিসেবে লাভ করবে। অপর যে ব্যক্তি পাখিটিকে তীরের দ্বারা স্পর্শ না করে শুধুমাত্র সুতোটাকে ছিঁড়ে ফেলতে পারবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে 1 প্রান্ত ধার বিশিষ্ট 10টি কুঠার। কোটেশন শেষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এগিয়ে এলেন রাজা টিউসার ও মেরিয়ন্স। কে সর্বপ্রথম তীর নিক্ষেপ করবে সেটা পরীক্ষা করে দেখা গেল টিউসারই প্রথম তীর নিক্ষেপ করার অধিকার অর্জন করেছে। রাজা টিউসার ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ হলেও তিনি তীর নিক্ষেপের পূর্বে ধনুর্ধারী দেব অ্যাপোলোর কৃপা প্রার্থনা না করে এবং তাকে মেষ বা গোবৎস উৎসর্গ করার প্রতিশ্রুতি না দিয়েই তীর নিক্ষেপ করলেন। তাই তিনি তাঁর তীরের সাহায্যে শুধুমাত্র পায়রার পায়ে বাঁধা সুতোটাকেই ছিন্ন করতে পারলেন। তৎক্ষণাৎ পাখিটি আকাশে উড়ে গেল। এরপর মেরিয়ন্স ধনুর্ধারী দেব অ্যাপোলোর কৃপা প্রার্থনা করে তার নাম স্মরণ করে ঊর্ধ্বে উড্ডীন, পেজ নাম্বার 303, পাখিটিকে লক্ষ্য করে একাগ্র চিত্তে তীর নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে পাখিটি তীরবিদ্ধ হয়ে জাহাজের পাটাতনের উপর এসে পড়ল। এরপর অ্যাকিলিস বর্ষাক্ষেপণ প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের আহ্বান করলেন। তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলেন রাজা আগামেমনন ও মেরিয়ন্স। পুরস্কার হিসেবে রাখা হলো একটি সুতীক্ষ্ণ বর্ষা ও বিশালাকারের একটি অব্যবহৃত নতুন কড়াই। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই অ্যাকিলিস রাজা আগামেমননকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, হে অ্যাট্রেউস পুত্র রাজা আগামেমনন, আমরা সকলেই জানি বর্ষাক্ষেপণে আপনার তুল্য দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। সুতরাং কোনো রকম প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন আছে বলে আমি মনেই করি না। আর তারই পরিপ্রেক্ষিতে এই নূতন কড়াইটি পুরস্কার স্বরূপ আপনাকে দেওয়া হলো। আর আপনি যদি অনুমতি দেন তাহলে এই বর্ষাটি আমি মেরিয়ন্সকে দান করতে পারি। রাজা আগামেমনন সানন্দে তাঁর কথায় সম্মতি জ্ঞাপন করলেন। অ্যাকিলিস মেরিয়ন্সের হাতে তুলে দিলেন সেই বর্ষাটি। শেষ হলো কোয়ারেন্টিন রিডিংসের আজকের পর্ব। আমাদের মহাকাব্য পাঠের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কোয়ারেন্টিন রিডিংসের ব্যাপারে আপনাদের কোনো রকম মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে info.fsdju@gmail.com।